আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে সেগুলো আমরা প্রত্যেক বছর বিশ্লেষণ করে থাকি। তার মানে এইটা নিছক কোনো প্রশ্ন সমাধান ক্লাস নয়। তোমাদেরকে বিষয়টা প্রথমে বুঝতে হবে যে আমাদের স্কুল অফ এক্সিলেন্সের যে প্রশ্ন বিশ্লেষণ ক্লাস, খেয়াল করবে এটা হচ্ছে কি, এটা প্রশ্ন বিশ্লেষণ ক্লাস, প্রশ্ন সমাধান ক্লাস কিন্তু নয়। তাহলে এটা প্রশ্ন সমাধান ক্লাস নয়, এটা হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ ক্লাস। তাহলে প্রশ্ন সমাধান আর প্রশ্ন বিশ্লেষণের মধ্যে আসলে তফাৎটা কি, পার্থক্যটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। প্রশ্ন বিশ্লেষণ এবং প্রশ্ন সমাধান এর মধ্যে মূল তফাৎটা হচ্ছে প্রশ্ন সমাধানে শুধুমাত্র একটা প্রশ্ন সঠিক উত্তরটা আমরা বলে দিই এবং সেটার হয়তো কিছুটা ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু প্রশ্ন বিশ্লেষণ ক্লাসে আমরা সেই প্রশ্নটার উৎপত্তিগত জায়গাটা আমরা খুঁজে বের করি, মানে এই প্রশ্নটা আসলে কোন টপিক থেকে এসেছে, তারপরে ওই প্রশ্নের উপযুক্ত বিশ্লেষণ করে ওই প্রশ্নের সহায়ক আরও যে তথ্য আছে সেগুলো বলি এবং তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে আসলে এই ধরনের আর কি প্রশ্ন আসতে পারে। তোমাদের মস্তিষ্কে যেন এই চিন্তাটা খেলা করে, সেই চিন্তাটা আমরা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি। তো তাহলে আমরা খুব বেশি কথা বাড়াবো না, আমরা আজকে আমাদের বি ইউনিটের প্রশ্ন বিশ্লেষণে চলে যাবো এবং আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 25-26 সেশনের যে সাধারণ জ্ঞান অংশ আছে সেই সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন আমরা আজকে বিশ্লেষণ করব। তাহলে আমরা প্রত্যেকটা প্রশ্ন দেখব, সেই প্রশ্নটা কোন টপিক থেকে এসেছে সেটা আলাদা করব, তারপরে একদম শেষে কোন টপিক থেকে কতগুলো এসেছে সেটার একটা তুলনামূলক পর্যালোচনা তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে আমরা চলে যাই আমাদের প্রথম প্রশ্নে। আমাদের প্রথম যে প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 25-26 সেশনে এসে সেটা হচ্ছে 1971 সালে প্রণীত স্বাধীনতার ঘোষণাপত্রে নিচের কোন বিষয়গুলোকে বাংলাদেশের জনগণের জন্য নিশ্চিত করতে বলা হয়েছে। তাহলে এখানে স্বাধীনতার ঘোষণাপত্রের কথা আছে এবং বলেছে নিচের কোন বিষয়গুলোকে বাংলাদেশের জনগণের জন্য নিশ্চিত করার কথা বলা হয়েছে। তাহলে এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে আসা প্রশ্ন। আমরা এভাবে এটার টপিকটা আলাদা করতে পারি। এটার টপিক কি? বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, তার মানে তো বাংলাদেশের মুক্তিযুদ্ধই বটে। এখন বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার যে ঘোষণাপত্র আছে, এই ঘোষণাপত্র কথাটা আমাদের একটু বুঝতে হবে। তাহলে আমরা যদি একটু ঘোষণাপত্র ব্যাপারটা বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে আমরা খুব সহজেই এই বিশ্লেষণটা আমরা বুঝতে পারবো। দেখো, আমাদের দুটো জিনিস আমাদেরকে বুঝতে হবে। একটা কি? একটা হচ্ছে ঘোষণাপত্র, একটা হচ্ছে ঘোষণাপত্র, আরেকটা হচ্ছে ঘোষণা। তাহলে নর্মালি ঘোষণা কি জিনিস? ঘোষণা হচ্ছে ডিক্লারেশন, ঠিক আছে? ডিক্লারেশন তার মানে কোনো জিনিস ডিক্লেয়ার করা। স্বাধীনতার ঘোষণা যেটা শেখ মুজিব দিয়েছেন অথবা জিয়াউর রহমান দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা যেটা শেখ মুজিব অথবা কি জিয়াউর রহমান দিয়েছেন। আমাদের সংবিধান অনুসারে এখনও শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক, তো জিয়াউর রহমান হচ্ছেন কি, হ্যাঁ, স্বাধীনতা ঘোষণা করেছেন। তাহলে এই যে এইটা হলো স্বাধীনতার ঘোষণা যেটা 25 মার্চ রাতে অথবা 26 মার্চ রাতে অথবা 27 মার্চ দিনের বেলা শেখ মুজিব অথবা জিয়াউর রহমান দিলেন। তাহলে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে স্বাধীনতার ঘোষণা বা ডিক্লারেশন। অপরদিকে ঘোষণাপত্র যেটা, এটা আসলে আরও অনেক বৃহৎ ব্যাপার। ঘোষণাপত্রটা হচ্ছে মূলত প্রোক্লেমেশন। কি জিনিস? প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। তো এই প্রোক্লেমেশন যেটা, এই প্রোক্লেমেশন কিন্তু ভাই সব দেশের থাকে না। পৃথিবীর মাত্র দুটো দেশের স্বাধীনতার ঘোষণাপত্র আছে। তাহলে আমরা কি বলছি? পৃথিবীর মাত্র দুইটি দেশ যেটার কি এই স্বাধীনতার ঘোষণাপত্র বা এই প্রোক্লেমেশন, স্বাধীনতার ঘোষণাপত্র বা এই প্রোক্লেমেশনটা রয়েছে মাত্র দুইটা দেশের। তার মধ্যে একটা দেশ হচ্ছে কি, তার মধ্যে একটা দেশ হচ্ছে কি, একটা দেশ হচ্ছে বাংলাদেশ, তার মধ্যে একটা দেশ হচ্ছে কি বাংলাদেশ, এবং আরেকটা 2 নম্বর যে দেশ সেটা হচ্ছে কি, 2 নম্বর দেশটা হচ্ছে কি, 2 নম্বর দেশটা হচ্ছে ইউএসএ। তাইলে ইউএসএ এবং বাংলাদেশ এই দুইটা দেশের স্বাধীনতার কি রয়েছে? ঘোষণাপত্র রয়েছে। এছাড়া পৃথিবীর অন্য দেশগুলোর কিন্তু কি স্বাধীনতার ঘোষণাপত্র নেই। তাহলে পৃথিবীর মাত্র দুইটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে কি আমাদের দেশ বাংলাদেশ। তাহলে আমরা আমাদের যে ঘোষণাপত্র, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা সহজে অনুমান করতে পারছি। এবং আমাদের যে ঘোষণাপত্র আছে সেই ঘোষণাপত্রে কোন বিষয়টি বাংলাদেশের জনগণের জন্য নিশ্চিত করার কথা বলা হয়েছে এটা জানতে চেয়েছে। আমরা জানি আমাদের ঘোষণাপত্রে সাম্য,
মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এই বিষয়টা নিশ্চিত করার কথা বলা হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে এবং সকল প্রকার বৈষম্য দূরীকরণ, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে 1971 সালের মুক্তিযুদ্ধ বাঙালির জন্যে, বাংলাদেশিদের জন্যে সেই অর্থে কি নিয়ে এসেছিল? বৈষম্য দূর করার একটা বড় সুযোগ নিয়ে এসেছিল, যেখানে সাম্য, হ্যাঁ, সামাজিক মর্যাদা এবং একই সাথে কি মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের কথা সেখানে বলা আছে। আমরা চলে যাব আমাদের 2 নম্বর প্রশ্নে। আমাদের 2 নম্বর প্রশ্নে দেখানো হয়েছে বাংলাদেশের সঙ্গে ব্রিক্সের বর্তমান সম্পর্ক কি। একাধারে এটা একটা সাম্প্রতিক প্রশ্ন, এটা কি একাধারে একটা সাম্প্রতিক প্রশ্ন, এবং এই সাম্প্রতিক প্রশ্নটা কোত্থেকে এসেছে? বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে আসা প্রশ্ন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা জোট থেকে আসা প্রশ্ন হচ্ছে এই ব্রিক্স বিষয়ক একটা প্রশ্ন। তাহলে আমরা যদি একটু সুন্দর মতো এই বিষয়টা বিশ্লেষণের দিকে যাই, যেটা একটা সাম্প্রতিক প্রশ্ন অথবা সংস্থা বা জোট সম্পর্কিত প্রশ্ন, বাংলাদেশের সঙ্গে ব্রিক্সের বর্তমান সম্পর্ক কি সেটা আমরা এখানে জানতে চেয়েছি, যে বাংলাদেশের সঙ্গে ব্রিক্সের বর্তমান সম্পর্কটা কি। আমরা জানি বাংলাদেশের সঙ্গে ব্রিক্সের বর্তমান সম্পর্ক কি। বাংলাদেশের সাথে ব্রিক্সের সম্পর্ক হচ্ছে যে বাংলাদেশ মানে ব্রিক্সের সাথে সংযুক্ত একটা অর্থনৈতিক সহযোগী দেশ। বাংলাদেশ কিন্তু ব্রিক্সের সদস্য নয়। বাংলাদেশ কি ব্রিক্সের সদস্য নয়। ব্রিক্স জিনিসটা কি? ব্রিক্স হচ্ছে একটা আন্তর্জাতিক একটা সহযোগিতা সংস্থা। এই ব্রিক্স, যেটা ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা এদের সাথে একসাথে মিলে এই ব্রিক্স গঠিত হয়েছিল। এই ব্রিক্সের যে ব্রিক্স ব্যাংক আছে, সেই ব্রিক্স ব্যাংকের সদস্য আবার এর বাইরেও অনেকেই হতে পারে বা হয়েছে। এই ব্রিক্স ব্যাংক এইটার সদস্য আবার বাংলাদেশ। তাহলে ব্রিক্সের সদস্য যদিও বাংলাদেশ নয়, কিন্তু ব্রিক্সের যে ব্যাংকটা আছে সেই ব্যাংকের সদস্য আবার বাংলাদেশ। এই জন্যে ব্রিক্সের সংযুক্ত অর্থনৈতিক সহযোগী দেশ এটা বাংলাদেশকে বলা হচ্ছে। তাহলে এটা এসেছে মূলত সাম্প্রতিক সংস্থা বা জোট থেকে আর কি। আমাদের পরবর্তী প্রশ্ন আমরা দেখছি, এটা একটা আইকিউ থেকে আসা প্রশ্ন। প্রশ্নে আমরা দেখছি যে জানতে চেয়েছে যদি রিভারকে SJWFS লেখা হয়, ঢাকাকে কিভাবে লেখা হবে। আমরা দেখতে পাচ্ছি যে কোন নিয়মে রিভারকে SJWFS লেখা হয়েছে। রিভার দেখো, প্রত্যেকটার পরের অক্ষর, আর এর পরের অক্ষর হচ্ছে এস, আই এর পরের অক্ষর জে, ভি এর ডাব্লিউ, ই এর পরের অক্ষর এফ এবং আর এর এস, সেটাই তো লেখা হয়েছে। তাহলে ঢাকার পরের অক্ষর হবে কি, মানে ঢাকার মানে এটাকে লেখা যাবে একদম ঢাকার পরের যে অক্ষরগুলো আছে সেগুলো দিয়ে। আমরা যদি লিখি নিচে, ডি এর পরের অক্ষর ই, এইচ এর আই, এর বি, কে এর হচ্ছে এল এবং এর হচ্ছে বি, তাহলে EIBLB, এই যে এখানে প্রথম অপশনে আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে আইকিউ এর যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু বেশ সহজ যদি আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে পারি। 4 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সর্বপ্রথম কোন তারিখে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে মিলিত হয়ে যৌথ অভিযান শুরু করেছিল। তাহলে কত তারিখে বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে মিলিত হয়ে যৌথ অভিযান শুরু করে, এইটার মানে আমাদের 4 নম্বর প্রশ্ন। তাহলে আমরা বুঝতে পারছি, প্রথমে আমরা এটা টপিকটা আলাদা করতে পারি। আমরা বুঝতে পারছি যে এটা এসেছে কোত্থেকে। এই যে প্রশ্নটা আমরা বলছি এটা এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংক্রান্ত একটা প্রশ্ন হচ্ছে এটা। তাহলে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে আমরা দেখছি প্রথম 4টার মধ্যে 2টা প্রশ্নই মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কিন্তু এসেছে। এখন বাংলাদেশের যে যৌথ বাহিনী মানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, তখন সর্বপ্রথম এই 21 নভেম্বর 1971 সর্বপ্রথম সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী মিলে যৌথ বাহিনী গঠন করা হয় এবং তারা একসাথে জলে, স্থলে এবং আকাশে অভিযান চালানো শুরু করে। তাহলে এই 21 নভেম্বরকে কিন্তু পরবর্তীতে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়। কি হিসাবে? সশস্ত্র। তাহলে 21শে নভেম্বরকে আমরা সশস্ত্র বাহিনী দিবস হিসেবে
পরবর্তীতে পালন করছি। সশস্ত্র বাহিনী দিবস হিসেবে আমরা এটাকে পালন করছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ঘটনা। 21 নভেম্বর 1971-কে আমরা সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করছি। পরের প্রশ্ন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি সর্বোচ্চ কত বছর দায়িত্ব পালন করতে পারবেন? এটা পুরোপুরি সাম্প্রতিক প্রশ্ন থেকে আসা। এটা পুরোপুরি সাম্প্রতিক বিষয়াবলী বা সাম্প্রতিক প্রশ্ন থেকে আসা। এবং আমরা দেখছি যে জুলাই জাতীয় সনদ অনুযায়ী প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি সর্বোচ্চ কত বছর দায়িত্ব পালন করতে পারবেন? আমরা জানি, বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন সর্বোচ্চ 2 মেয়াদে। কি সর্বোচ্চ 2 মেয়াদ? এখন বাংলাদেশের নিয়ম অনুযায়ী একটা সংসদের মেয়াদ, একজন প্রধানমন্ত্রীর মেয়াদ হচ্ছে কত বছর? 5 বছর। একজন প্রধানমন্ত্রীর মেয়াদ হচ্ছে 5 বছর। তাহলে 5 বছর গুণ 2 যদি করা হয় তাহলে কত বছর? 10 বছর। তাহলে একজন সর্বোচ্চ কি 10 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন। তাহলে এটা কিন্তু এসেছে পুরোপুরি সাম্প্রতিক থেকে, এবং বাংলাদেশের জাতীয় বিষয়াবলীও এটার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। তাহলে সাম্প্রতিক থেকে আসা প্রশ্ন। পরের প্রশ্ন দেখি, বাংলাদেশের কোন জেলার পাট 61তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে? কোন জেলার পাট? তাহলে এটাও একটা সাম্প্রতিক থেকে বা রিসেন্ট থেকে আসা একটা প্রশ্ন। কোন জেলার পাট কি হয়েছে? কোন জেলার পাট 61তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে? জিআই পণ্য বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, যেটা জিআই পণ্য বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিনিসটা কি, এটা আমাদের একটু বুঝতে হবে। জিআই পণ্য বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের ব্যাপারটা হচ্ছে এরকম, মানে কোনো একটা জায়গায় যদি কোনো একটা নির্দিষ্ট পণ্য, কোনো একটা নির্দিষ্ট সেবা, অথবা কোনো একটা মানে খাবার জিনিস হতে পারে, সেটা কোনো ফল হতে পারে, সেটা কোনো বিশেষ বস্তু হতে পারে, সেটা পরিধানের কোনো জিনিস হতে পারে, যদি ওই পণ্যটা এতটাই পরিচিত হয়ে থাকে যে ওই পণ্যের কারণে ওই বিশেষ স্থানের পরিচয়টা পুরো বাংলাদেশের মানুষের কাছে বা আন্তর্জাতিকভাবেও বাংলাদেশ পরিচিতি লাভ করছে, তাহলে ওইটাকে বলা হয় জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক নির্দেশক পণ্য। তাহলে এই ভৌগোলিক নির্দেশক পণ্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাম্প্রতিকের অনুষঙ্গ। আমরা জানি যে বাংলাদেশের ফরিদপুরের যে পাট আছে, এই যে বাংলাদেশের ফরিদপুরের পাট, যে পাটকে বলা হয় বাংলাদেশের সোনালী আঁশ। কি বলা হয়? বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। এই বাংলাদেশের সোনালী আঁশ, এই ফরিদপুরের পাট, এইটাকে 61তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। পরের প্রশ্ন দেখি, মেরিনা তাবাসসুম কোন প্রকল্পের জন্য পদক পুরস্কার থেকে আসা প্রশ্ন? এটা কি? এটা হচ্ছে পদক এবং পুরস্কার, এই টপিক থেকে আসা প্রশ্ন কিন্তু এটা। পদক পুরস্কার থেকে আসা একটা প্রশ্ন হচ্ছে এটা, পদক পুরস্কার থেকে আসা প্রশ্ন। মেরিনা তাবাসসুম কোন প্রকল্পের জন্য 2025 সালে আগা খান পুরস্কার লাভ করেন? 2025 সালে এই যে আগা খান পুরস্কারের যে বিষয়, এই আগা খান পুরস্কার মেরিনা তাবাসসুম লাভ করেন তার বিখ্যাত খুদি বাড়ি, এই খুদি বাড়ি নামে যে উদ্ভাবন আছে সেই খুদি বাড়ির জন্যে। এবং এইটা অনেকটা ইকো ফ্রেন্ডলি একটা বাড়ি। এই খুদি বাড়ির জন্য মেরিনা তাবাসসুম কি করেন? 2025 সালে আগা খান পুরস্কার লাভ করেন। আগা খান পুরস্কার হচ্ছে স্থাপত্যের জন্য একটা পুরস্কার। ঠিক আছে, স্থাপত্য শিল্পে অবদানের জন্য এই পুরস্কারটা দেয়া হয় আর কি। আগা খান পুরস্কার যেটা স্থাপত্য কর্মের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতার উল্লেখ আছে? অবশ্যই এটা সংবিধান থেকে আসা প্রশ্ন। তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান থেকে আসা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতার কথা উল্লেখ আছে? আমরা জানি বাংলাদেশের সংবিধানের 28-2 অনুচ্ছেদ, যেটা সে 28-2 অনুচ্ছেদে নারী পুরুষ সমতার কথা বলা হয়েছে। তাহলে নারী পুরুষের সমতার কথা রয়েছে 28-2 অনুচ্ছেদে। এবং বাংলাদেশের সংবিধান থেকে কিন্তু প্রত্যেক বছর সংবিধান প্রণয়নের ইতিহাস, সংবিধানের ধারাসমূহ, সংবিধানের ভাগগুলো, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে প্রত্যেক বছর। আমরা দেখি খানার আয় ও ব্যয় জরিপ 2022 অনুযায়ী কোন বিভাগের জনসংখ্যার সর্বোচ্চ অংশ দরিদ্র? আমরা বুঝতে পারছি বাংলাদেশের জনসংখ্যা নৃতাত্ত্বিক সূচক থেকে আসা প্রশ্ন, এবং একই সাথে এটা সাম্প্রতিক। তাহলে এটা একটা সাম্প্রতিক প্রশ্ন, এটা একটা সাম্প্রতিক প্রশ্ন। এবং যে সাম্প্রতিক প্রশ্ন এসেছে কোত্থেকে? বাংলাদেশের জনসংখ্যা ও নৃতাত্ত্বিক সূচক থেকে আসা প্রশ্ন হচ্ছে এটা। জনসংখ্যা ও নৃতাত্ত্বিক সূচক থেকে আসা প্রশ্ন হচ্ছে কোনটা? এই 9 নম্বর প্রশ্ন। খানার আয় ও ব্যয় জরিপ 2022 অনুযায়ী কোন বিভাগের জনসংখ্যার সর্বোচ্চ অংশ দরিদ্র? আমরা জানি বরিশাল বিভাগ হচ্ছে দারিদ্র্যের দিক দিয়ে সবচেয়ে
উপরে রয়েছে, ঠিক আছে। সর্বোচ্চ অংশ দরিদ্র হচ্ছে বরিশাল বিভাগের। পরের প্রশ্ন, নিচের কোন জন অন্য তিনজনের থেকে ভিন্ন? এইটা হচ্ছে যে চারজনের নাম এখানে আছে সবাই হয় চিত্রশিল্পী অথবা শিল্পী অথবা ভাস্কর এরকম। কাজে এটা শিল্প সাহিত্য সংস্কৃতি আমরা যদি ডাকি, এটা হচ্ছে কি শিল্প সাহিত্য সংস্কৃতি, শিল্প সাহিত্য সংস্কৃতি এখান থেকে আসা একটা প্রশ্ন হচ্ছে এটা। তাহলে বলছে লিওনার্দো দা ভিঞ্চি কে? একজন বিখ্যাত চিত্রশিল্পী, একজন বিখ্যাত চিত্রশিল্পী যিনি মোনালিসা এঁকেছেন। কি এঁকেছেন তিনি? লিওনার্দো দা ভিঞ্চি কি এঁকেছেন? মোনালিসা এঁকেছেন। হ্যাঁ, তারপরে পাবলো পিকাসো, পিকাসো হচ্ছে একজন বিখ্যাত কি চিত্রশিল্পী, তিনিও কি এঁকেছেন? হ্যাঁ, এই পাবলো পিকাসো এঁকেছেন কি? পাবলো পিকাসো এঁকেছেন তার বিখ্যাত গুয়েরনিকা বা গেরনিকা নামে যে চলচ্চিত্র আছে, মানে যে যে চলচ্চিত্র না, যে চিত্রকর্ম আছে সেই চিত্রকর্ম তিনি এঁকেছেন, তার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। ঠিক আছে। ভিনসেন্ট ভ্যান গগ তিনিও একজন চিত্রশিল্পী এবং তার ওই যে পটেটো ইটার্স, পটেটো ইটার্স, তারপরে গম খেতে কাক বা ক্রোজ অন দ্য হুইটফিল্ড, হ্যাঁ, এরপরে স্টেয়ারি নাইট, এগুলা কিন্তু ভিনসেন্ট ভ্যান গগের বিখ্যাত চিত্রকর্ম। কিন্তু উলফ গ্যাং আমাদেউস মোজার্ট যে, তিনি হচ্ছেন কি? তিনি হচ্ছেন একজন বাদক, একজন সিম্ফনি ক্রিয়েটর, তাই না? বাদক বা কি সঙ্গীতজ্ঞ, সঙ্গীতজ্ঞ, ঠিক আছে, সঙ্গীতজ্ঞ, ঠিক আছে, যিনি কি করেন? যিনি হচ্ছে বাজাইতেন। হ্যাঁ, এবং তিনি সিম্ফনি ক্রিয়েট করেছেন। কি ক্রিয়েট করেছেন? সিম্ফনি, ঠিক আছে। বিথোভেনের মানে যেমন সিম্ফনি ছিল, মোজার্টেরও এরকম সিম্ফনি ছিল, ঠিক আছে। সিম্ফনি কিন্তু তোমরা শুনেছো, ওই যে সবাই মিলে একসাথে বাজাচ্ছে এক সুরে এক তালে এক লয়ে, আর সামনে একজন হাত এরকম এরকম করে নাড়াচ্ছে, তোমরা দেখেছো না? এইটা হচ্ছে কি সিম্ফনি। তাহলে এই সিম্ফনি ক্রিয়েট করেছেন কাজী উলফগ্যাং অ্যামাদেউস মোজার্ট, তিনি একমাত্র এখানে কি সঙ্গীতজ্ঞ বা সঙ্গীত নিয়ে বা মিউজিক নিয়ে কাজ করেছেন। অপর যে তিনজন আছে বাদ বাকি তিনজনই কিন্তু চিত্রশিল্পী বেসিকলি, ঠিক আছে। কাজে অপর তিনজন থেকে ভিন্ন হচ্ছেন মোজার্ট। এরপর দেখি বাংলাদেশে বর্তমানে কয় ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে? আমরা জানি বাংলাদেশে বর্তমানে 5 ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে। এইটাও বাংলাদেশের প্রশাসনিক ইউনিট থেকে আসা প্রশ্ন। বাংলাদেশের প্রশাসনিক ইউনিট, হ্যাঁ, বা বাংলাদেশের সরকারের বিভাগ সমূহ, যে কোনো ইয়েতে এটা ফেলানো যায়। তো বর্তমানে কয় ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে? 5 ধরনের। এর মধ্যে শহর এলাকায় দেখা যায় 3 ধরনের, শহর এলাকায় 3 ধরনের, এবং আমাদের গ্রাম সরকারে বা গ্রামের মধ্যে যে স্থানীয় সরকার সেখানে 2 ধরনের দেখা যায়। সর্বমোট 5 ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান বর্তমানে বাংলাদেশে দেখা যায়। কোন দেশে সর্বাধিক সংখ্যক প্রবাসী বাংলাদেশি অবস্থান করছেন? একাধারে এটা হচ্ছে কি বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি এবং একই সাথে সাম্প্রতিক থেকে আসা প্রশ্ন কিন্তু এটা। তাহলে বাংলাদেশের অর্থনীতি থেকে যেমন এটা আসছে, তেমনিভাবে বাংলাদেশের সাম্প্রতিক যে বিষয়গুলো আছে সেগুলো থেকে আসা প্রশ্ন হচ্ছে এটা। তাহলে কোন দেশে সর্বাধিক সংখ্যক প্রবাসী বাংলাদেশি অবস্থান করছেন? সর্বাধিক সংখ্যক প্রবাসী বাংলাদেশি অবস্থান করছেন সৌদি আরবে। বাংলাদেশে শুধু রিসেন্টলি না, বিগত মোটামুটি 30 বছরে, হ্যাঁ, বা 40 বছরে সবচেয়ে বেশি প্রবাসী কোথায় অবস্থান করেছে? সৌদি আরবে অবস্থান করেছে। 2025 সালে প্রায় 7 লাখেরও বেশি, হ্যাঁ 7 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি তারা মানে শ্রমিক হিসাবে সৌদি আরবে তারা শ্রম দেওয়ার জন্য গেছেন। এরপরে আমরা দেখি 1971-এর মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কোন সেক্টরের অধীনে ছিল? এটা কিন্তু আমরা 2টা ক্যাটাগরিতে এটাকে ফেলতে পারি। একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে আমরা এটাকে ফেলতে পারি এই প্রশ্নটাকে, এবং অপর দিকে আমরা এটাকে মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতেও কিন্তু আমরা এটা ফেলতে পারি, কারণ এটা সব মানে মুক্তিযুদ্ধের সরাসরি সেক্টর থেকে আসা প্রশ্ন। তাহলে এটা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রশ্ন, তেমনিভাবে এটা সেক্টর থেকেও আসা প্রশ্ন। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল 2 নাম্বার সেক্টরে, কারণ ঢাকা 2 নাম্বার সেক্টরের মধ্যে কিন্তু মানে 1 নাম্বার সেক্টরে ছিল পার্বত্য চট্টগ্রাম, তাই না? কি ছিল? পার্বত্য অঞ্চল যেটা বাংলাদেশের। 2 নাম্বার সেক্টরে ছিল ঢাকা সিটি, হ্যাঁ, ঢাকা সিটি। তার মানে ঢাকা সিটির মধ্যে কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টাল যেটা, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা, এই ঢাকার যে ভাইটাল যে পয়েন্টগুলো ছিল সেগুলো ছিল 2 নাম্বার সেক্টর। এই জন্য এখানে ক্র্যাক প্লাটুন যুদ্ধ করেছিল। তাহলে
ক্র্যাক প্লাটুন যুদ্ধ করেছিল কোথায়? ক্র্যাক প্লাটুন যুদ্ধ করেছিল 2 নাম্বার সেক্টরে। তার ক্র্যাক প্লাটুন যুদ্ধ করেছিল কোথায়? 2 নাম্বার সেক্টরে ক্র্যাক প্লাটুন যুদ্ধ করেছিল। চলে যায় 14 নম্বর প্রশ্নে। নিম্নের কোন বিষয়টি জুলাই জাতীয় সনদ 2025-এ উল্লেখ করা হয়নি? জুলাই জাতীয় সনদ 2025 থেকে আসা, তার মানে এটা খানিকটা সাম্প্রতিক বিষয়, ঠিক আছে, রিসেন্ট লিখলাম, এটা সাম্প্রতিক বিষয়। কোন বিষয় উল্লেখ করা হয়নি? অপশন কতে আছে চিকিৎসার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হলে, তারপরে হচ্ছে বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশী হিসেবে পরিচিত হবেন, বাংলাদেশে একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে, জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে 100 আসন উন্নীত করা হবে। আমরা দেখছি খ, গ, গ, ঘ তিনটাই হচ্ছে কি এই জুলাই জাতীয় সনদে আছে, কিন্তু 1 নাম্বার ক যেটা চিকিৎসার অধিকার, এইটাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, এইটা নিয়ে জুলাই জাতীয় সনদে কিছু বলা নাই। এমনিতে শিক্ষা যে মানে মৌলিক অধিকার মানুষের, এটা তো সংবিধান স্বীকৃত অধিকার বটে, জুলাই জাতীয় সনদে আলাদা করে এই বিষয়ে কিছু বলা হয়নি। 15 নম্বর প্রশ্ন, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে একটি দেশের মূলত কি পরিমাপ করে? তাহলে এটা হচ্ছে একটা সূচক থেকে আসা প্রশ্ন, বিভিন্ন সমীক্ষা এবং সূচক, তাহলে সূচক থেকে আসা প্রশ্ন HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। আমরা জানি যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মাধ্যমে মূলত দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, হ্যাঁ, এবং আয়, হ্যাঁ, মানে এই গড় আয়ু এবং আয়, তাহলে শিক্ষা, গড় আয়ু এবং আয়, এই তিনটা জিনিস পরিমাপ করা হয়, ঠিক আছে, কিসের মাধ্যমে? HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মাধ্যমে। তাহলে এইটা অর্থনীতি সম্পর্কিত যে নানা পরিভাষা আছে তার সাথেও সম্পর্কিত, এবং HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এইটার জন্যে মাহবুবুল হক একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, হ্যাঁ, পাকিস্তানে তার জন্ম, এই মাহবুবুল হক, হ্যাঁ, তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন। তারপরের প্রশ্নে দেখি দারফুর অঞ্চলটি কেন সুপরিচিত? দারফুর অঞ্চলটি কেন সুপরিচিত? আমরা এটাকে বিশ্ব রাজনীতির অন্তর্ভুক্ত করতে পারি। কি করতে পারি? বিশ্ব রাজনীতি, তারপরে গুরুত্বপূর্ণ অঞ্চল, বিভিন্নভাবে আমরা এটাকে আলোচনায় আনতে পারি বা বিভিন্ন টপিকে আমরা এটাকে ফেলতে পারি। এখন দারফুর অঞ্চলটা কেন সম্পর্কিত? দারফুর হচ্ছে দক্ষিণ সুদানের একটা অঞ্চল, যেটা হচ্ছে সুদানি এলাকার একটা অঞ্চল, এবং এই দারফুরে দীর্ঘমেয়াদী সংঘাত এবং মানবিক সংকটের কারণে এই দারফুর এলাকা বিখ্যাত। এবং দারফুর এলাকা বেসিকলি ব্যবহৃত হয়েছিল কেন, মানে বিখ্যাত হয়েছিল কেন? দারফুর মূলত বিখ্যাত হয়েছিল কারণ হচ্ছে এই দারফুর অঞ্চলে, সুদানের এই দারফুর অঞ্চলে তোমার হচ্ছে জাতিগোষ্ঠী নির্মূলকরণ বিষয়ক একটা সংকট দীর্ঘদিন চলছিল। কি সংকট? আমরা যদি লিখি জাতি গোষ্ঠী নির্মূলকরণ সংকট, জাতিগোষ্ঠী নির্মূলকরণ সংকট, জাতিগোষ্ঠী নির্মূলকরণ সংকট হচ্ছে এই দারফুর অঞ্চলের সংকট। এরপরে আমরা দেখি 17 নম্বর যে প্রশ্ন, AFC নারী এশিয়া কাপ 2026-এ জায়গা নিশ্চিত করতে 2025 সালের বাছাই পর্বে বাংলাদেশ নিচের কোন দেশটিকে পরাজিত করেছে? AFC নারী এশিয়া কাপ 2026, বোঝাই যাচ্ছে এটা খেলাধুলা থেকে আসা প্রশ্ন, এবং খেলাধুলা বিষয়ক একটা সাম্প্রতিক প্রশ্ন। এটা নর্মালি খেলাধুলা থেকে বেশিরভাগ সময়ই সাম্প্রতিক প্রশ্নই আসে। আমরা জানি 2026-এ জায়গা নিশ্চিত করতে 2025 সালের বাছাই পর্বে বাংলাদেশ কি করেছে? মিয়ানমারের মাটিতে, একদম মিয়ানমারের রাজধানীতে, ঠিক আছে, মিয়ানমারের রাজধানীতে একদম মানে মিয়ানমারে খেলা হয়েছে, স্বাগতিক মিয়ানমারকেই বাংলাদেশ কি করেছে? পরাজিত করেছে। তাহলে স্বাগতিক মিয়ানমারকে বাংলাদেশ কি করেছে? পরাজিত করেছে AFC নারী এশিয়া কাপ 2026-এ নিজের জায়গাটা নিশ্চিত করার জন্য। তারপর দেখি নিম্নের কোন দেশটি প্যারিস চুক্তি থেকে সরে এসেছে? তাহলে চুক্তি, এবং এটা একটা জলবায়ুগত চুক্তি, তাহলে এটা জলবায়ু থেকে আসা প্রশ্নের মধ্যেও এটা কি হতে পারে? ইনক্লুডেড হতে পারে, জলবায়ুর মধ্যেও এটা ইনক্লুডেড হতে পারে। নিচের কোন দেশটি প্যারিস চুক্তি থেকে সরে এসেছে? আমরা জানি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে একে একে ভালো ভালো চুক্তি থেকে যুক্তরাষ্ট্র কি করছে? নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছে, কারণ ভালো জিনিস যুক্তরাষ্ট্রের আসলে সহ্য হচ্ছে না। তো ডোনাল্ড ট্রাম্প কোন দেশটি প্যারিস চুক্তি থেকে সরে এসেছে? ডোনাল্ড ট্রাম্পের একটা অধ্যাদেশের মধ্য দিয়ে এই যুক্তরাষ্ট্রই প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে এসেছে। তাহলে প্যারিস চুক্তি মূলত কি? প্যারিস জলবায়ু চুক্তি, প্যারিস জলবায়ু চুক্তি। ওকে, এরপরে একটি ছক্কা নিক্ষেপ করলে, এটাও IQ থেকে আসা প্রশ্ন,
সম্ভাবিলিটি মানে প্রবাবিলিটির অঙ্ক আর কি। এটা একটি ছক্কা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? ছক্কা মানে কি? ছক্কা মানে 6, তার মানে ওইটার 6টা দিক থাকে, আর বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত সেটা জানতে চেয়েছে। তাহলে বিজোড় সংখ্যা, একটা ছক্কায় বিজোড় সংখ্যা থাকে কত? 1 2 3 4 5 6। তাহলে 2 4 6 কাটা গেলে 1 3 5 হচ্ছে কি বিজোড় সংখ্যা। তাহলে 6টা সংখ্যার মধ্যে যদি 3টা বিজোড় হয়, 6টা সংখ্যার মধ্যে যদি 3টা বিজোড় হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বুঝতে হবে, কি বুঝতে হবে? আমাদেরকে বুঝতে হবে যে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা হচ্ছে একদম 50%। তার মানে 2 ভাগের 1 ভাগ হচ্ছে বিজোড় সংখ্যা, মানে প্রত্যেক 2 বারে একবার বিজোড় সংখ্যা আসতে পারে। ঠিক আছে, এইটাই সম্ভাবনার সূত্র। ওকে, কোন দেশ কোন আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা করেছে? তাহলে এইটা একটা সাম্প্রতিক প্রশ্ন, যে কোন দেশ কোন আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা করছে। আমরা জানি ইসরায়েল হচ্ছে একটা চরম জায়নবাদী রাষ্ট্র, চরম ইহুদিবাদী রাষ্ট্র, যারা পুরো পৃথিবীতে ইহুদিবাদকে কায়েম করতে চায়, এবং এই লক্ষ্যে তারা ফিলিস্তিনকে যে কোনো মতে তারা নিশ্চিহ্ন করে দিতে চায়। ঠিক আছে, এবং বাইতুল আকসাকে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। তাহলে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা করেছে মূলত দক্ষিণ আফ্রিকা, কারণ ইসরায়েল তারা ফিলিস্তিনে গাজাতে পশ্চিম তীরে তারা যেভাবে হামলা করেছে, এইটা নিঃসন্দেহে যুদ্ধাপরাধ, এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত, এই ন্যায় বিচার আদালত এইটা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে কি করেছে? মামলা করেছে। এরপরে আমরা চলে যাই, বাংলাদেশ সম্প্রতি কোন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে স্বাক্ষর করেছে? তাহলে বাংলাদেশ সম্প্রতি কোন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে স্বাক্ষর করেছে এটা জানতে চেয়েছে। আমরা এটাও বুঝতে পারছি এটা একটা চুক্তি, এবং একটা কি সাম্প্রতিক চুক্তি। এটা শুধুমাত্র চুক্তিই না, একই সাথে এটা কি একটা সাম্প্রতিক একটা চুক্তি। তাহলে আমরা জানি যে যেহেতু 25-26-এর প্রশ্ন, বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, এটার মানে হচ্ছে গুম, হ্যাঁ, গুম কমিশন গঠন করেছিল, এবং গুম বিষয়ক, হ্যাঁ, বা এই যে রহস্যময় অন্তর্ধান বা জোর করে কাউকে আটকে রাখা, জোর করে কাউকে গোপনে ধরে নিয়ে যাওয়া, এই বিষয়ক যে ইন্টারন্যাশনাল কনভেনশন আছে যেটা মানুষকে প্রোটেকশন দিতে চায়, এই কনভেনশনে বাংলাদেশ কি করেছে? স্বাক্ষর করেছে। তাই এটাকে গুম কনভেনশন বলা হচ্ছে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের ব্যাপারে একটা কনভেনশন বলা হচ্ছে। ঠিক আছে, যেটা করেছে কে? যেটা করেছে বাংলাদেশ রিসেন্টলি এটাতে স্বাক্ষর করেছে। তারপরে আমরা দেখি প্রখ্যাত মরমী কবি শিল্পী হাসন রাজার জন্মস্থান কোন জেলায়? এইটা আসছে কি থেকে? এটা আসছে আমরা বুঝতে পারছি পুরাপুরি সাম্প্রতিক থেকে, পুরাপুরি শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আসা প্রশ্ন হচ্ছে এটা, পুরোপুরিভাবে শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আসা প্রশ্ন। তাহলে হাসন রাজা হচ্ছেন সেই মরমী কবি শিল্পী যিনি একজন রাজা বা জমিদার ছিলেন, কিন্তু তিনি তার জমিদারি থেকে তিনি বৈরাগ্য লাভ করেছিলেন, হ্যাঁ, এবং তিনি গান লিখেছিলেন এবং গেয়েছিলেন, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালানা আমার। ঠিক আছে, তাইলে এই যে হাসন রাজা, ঠিক আছে, মানে তার যে উপলব্ধি, ঠিক আছে, যে এই উপলব্ধি এসেছিল মূলত কিসের? অনেক ঘটনা আছে আর কি, এক্ষেত্রে তোমাদের এত ঘটনা জানতে হবে না। দেখো, শিল্পী হাসন রাজার জন্মস্থান হচ্ছে মূলত সুনামগঞ্জ জেলায়। তাহলে হাসন রাজার জন্ম মূলত কোথায়? সুনামগঞ্জ জেলায় হচ্ছে মরমী কবি মিস্টিক পয়েট এই হাসন রাজার জন্ম, যিনি খুব বিলাস ব্যসনে মত্ত ছিলেন। একটা ঘটনার মধ্য দিয়ে বিলাস ব্যসন থেকে তার মন উঠে যায়, তিনি বৈরাগ্য লাভ করেন। দীর্ঘমেয়াদী অবকাঠামো অর্থায়নের ক্ষেত্রে কোন দেশ বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী? বেসিক্যালি এটা অর্থনীতি থেকে আসা প্রশ্ন, এটা বাংলাদেশের অর্থনীতি বা নতুন যে অর্থনৈতিক ব্যবস্থা সেগুলো থেকে আসা প্রশ্ন। সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী হচ্ছে আমরা জানি জাপান। জাপানের যে জাইকা আছে, এই জাইকা হচ্ছে মানে অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বিশাল বড় বড় ঋণ দেয়, বিশাল বড় বড় হেল্প করে। আমরা যদি নর্মালি বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামোগুলোর মধ্যে একটা মেট্রো রেলের কথা চিন্তা করি, এই মেট্রো রেলের 75% জায়গার অর্থায়নে করা। আমরা যদি পদ্মা সেতুর কথা বলি, পদ্মা সেতুর একটা বড় অংশ জায়গার অর্থায়নে করা। আরও যত রোড ঘাট রাস্তা ব্রিজ কালভার্ট আছে অনেকগুলোতে জায়গার সরাসরি হেল্প রয়েছে। তারপরে আমরা দেখি মেশিন লার্নিং, এটা আসছে আইসিটি থেকে।
মেশিন লার্নিং আসছে কি আইসিটি থেকে। মেশিন লার্নিং জিনিসটা কি, তোমরা রিসেন্টলি দেখবা যে আমরা এআই চ্যাটবট ব্যবহারে খুব আগ্রহী হয়েছি। এআই চ্যাটবটকে তুমি যে কোনো একটা বইয়ের পিডিএফ আপলোড করে দিবা, দিয়ে বলবো এটার একটা সামারি দিতে, দেখবা যে চ্যাটবটটা কী করবে, খানিকক্ষণ পরে তোমার সেটা সামারি দিয়ে দিবে। তার মানে কি, চ্যাটবটের যে মেশিনটা আছে, সেই মেশিন, সেই মেমোরিটা কি করবে, ওই পুরোটা গল্প বা পুরোটা বই, পুরোটা উপন্যাস পড়বে, পড়ে তারপরে দেখবে একটা সুন্দর একটা সামারি সেখান থেকে বের করে দিচ্ছে। তাহলে মেশিন লার্নিং মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগায়ে নিজে নিজে শেখে, এটাই হচ্ছে কথা। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে শাখাটা, হ্যাঁ, যে নিজে নিজে শিখতে পারে, সেটাই হচ্ছে মেশিন লার্নিংয়ের বিষয় আর কি। এরপরে দেখি লিভ নো ওয়ান বিহাইন্ড, নিচের কোনটির মূলনীতি। এইটা আসছে মূলত জাতিসংঘের এই যে এসডিজি আছে না, এসডিজি থেকে, ঠিক আছে, জাতিসংঘের এসডিজি থেকে। লিভিং নো ওয়ান বিহাইন্ড, এটা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যের মূলনীতি, ঠিক আছে, যে কাউকে পেছনে ফেলে যাওয়া নয়। টেকসই উন্নয়ন লক্ষ্য হচ্ছে এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। তো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের মূলনীতি হচ্ছে লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউকে পেছনে ফেলে যাওয়া যাবে না, ঠিক আছে, কেউ কাউকে ছেড়ে যাবেন না টাইপ একটা অবস্থা। এরপর আমরা দেখি ২৬ নম্বর যে প্রশ্ন, সম্প্রতি কতটি ব্যাংকে একীভূত করে ইসলামী ব্যাংক। তাহলে সম্প্রতি যেহেতু বলছে, এটা একটা সাম্প্রতিক এবং একই সাথে বাংলাদেশের অর্থনীতির সাথেও কিন্তু এটা সম্পর্কিত বা ব্যাংকিং ব্যবস্থার সাথে সম্পর্কিত, ব্যাংক বিমার সাথে সম্পর্কিত। আমরা জানি মোট 5টা ব্যাংক, এই 5টা ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এটা গঠন করা হয়েছে। এর মধ্যে এই যে তোমার এই যে ইউনিয়ন ব্যাংক আছে, হ্যাঁ, তারপরে এই যে সোশ্যাল ইসলামী ব্যাংক আছে, হ্যাঁ, এরকম ইসলামী ব্যাংক আছে, এরকম যে শাহজালাল ইসলামী ব্যাংক আছে, এগুলাকে এক করে তারপরে এই সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এটা গঠন করা হয়েছে বাংলাদেশের ব্যাংকিং খাতে যে একটা বড় বিপর্যয়, এই বিপর্যয়কে সামাল দেওয়ার জন্য। বাংলাদেশের সবচেয়ে সর্বাধিক শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়, এটা হচ্ছে জলবায়ু দুর্যোগ থেকে আসা প্রশ্ন। জলবায়ু দুর্যোগ থেকে আসা প্রশ্ন, যেহেতু ভূমিকম্প রিসেন্ট ইয়ার্সগুলোতে খুব বেশি বেড়েছে বাংলাদেশে এবং টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে এই ভূমিকম্প সহসা কমবে বলেও মনে হচ্ছে না, কারণ বাংলাদেশ রয়েছে একটা ফল্টে। তার মানে এই যে ডাউকি ফল্ট বরাবর বাংলাদেশের অবস্থান রয়েছে, কাজেই যে কোনো সময় আরও বড় ভূমিকম্প কিন্তু হতে পারে। তা আমরা জানি যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে বিবেচিত হয় 1997 সালে চট্টগ্রামে যে ভয়াবহ ভূমিকম্প হয়, সেই ভূমিকম্প। এবং সেই ভূমিকম্পে চট্টগ্রামের একটা বাড়ি ধসে পড়ে এবং 25 জন একই বাড়িতে নিহত হয়। বাংলাদেশে এত হতাহত সাধারণত অন্য কোনো ভূমিকম্পে আজ পর্যন্ত দেখা যায়নি। কাজে 1997 সালের চট্টগ্রাম আর্থকুয়েক যেটা, সেটা আসলে কি সর্বাধিক শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়ে থাকে। তারপর আমরা দেখি 28 নম্বর প্রশ্ন, বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি স্বাধীন সচিবালয় কবে প্রতিষ্ঠা করা হয়। অবশ্যই এটা সাম্প্রতিক বা রিসেন্ট, এবং তার সাথে বাংলাদেশের সরকারের বিভাগসমূহ এটার সাথে রয়েছে। বাংলাদেশের সরকারের বিভাগসমূহ কিন্তু এটার সাথে রয়েছে। তাহলে বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করা হয়। আমরা জানি 30 নভেম্বর 2025 একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা হয় এবং এর মাধ্যমে আইন বিভাগের যারা আছে, এই যে শাসন বিভাগ থেকে বা তোমার হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের জন্য যারা কাজ করেছে, পরবর্তীতে যারা এফোর্ট দিয়েছে, তাদের একটা সম্মিলিত এফোর্ট কিন্তু, এবং বিচার বিভাগের স্বাধীনতাকে কার্যকর করার জন্যে এটা একটা বিশাল বড় পদক্ষেপ বলে আমরা মনে করি, তাই না? এরপরে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতাকে। যথারীতি শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আসা প্রশ্ন, শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আসা প্রশ্ন। আমরা জানি যে এই গানটা, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানটা মূলত রচনা করেছেন গোবিন্দ হালদার। কে রচনা করেছেন? গোবিন্দ হালদার এটা মূলত রচনা করেছেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগাতে এই গানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই গানের সুরকার এবং শিল্পী ছিলেন আপেল মাহমুদ। তাহলে গোবিন্দ হালদার এটা গীতিকার, মানে লিখেছেন, রচয়িতা, এবং এইটা সুর করেছেন এবং গেয়েছেন হচ্ছে শিল্পী আপেল মাহমুদ। এটা হচ্ছে মূল বিষয়। তারপরের প্রশ্ন আমরা দেখি, মুদ্রাস্ফীতি কখন ঘটে। পুরোপুরিভাবে অর্থনীতি থেকে আসা একটা প্রশ্ন, একদম অর্থনীতির সরাসরি প্রশ্ন হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি কি? যখন মূলত টাকার দাম থাকে না, যখন টাকার লিকুইডিটি মানে তারল্য বেড়ে যাওয়ার কারণে বাজারের পণ্যের দাম বেড়ে যায়, টাকার মূল্য কমে যায়, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। মানে অনেকটা ব্যাগ ভরে টাকা নিলে বাজার আসে পকেটে টাইপ অবস্থা।
তাহলে এই মুদ্রাস্ফীতি তাহলে কখন ঘটে? যখন অর্থের যোগান বেড়ে যায়। আমরা যদি আরও একটু ভালো মতো ব্যাখ্যা করি তাহলে দেখতে পারবো মুদ্রাস্ফীতি একটি অর্থনীতিতে পণ্য পরিষেবার দামের একটি সাধারণ বৃদ্ধি। যখন সাধারণ মূল্যস্তর বৃদ্ধি পায়, মুদ্রার প্রতিটি ইউনিট কম পণ্য এবং পরিষেবা ক্রয় করে, ফলস্বরূপ মুদ্রাস্ফীতি অর্থের ক্রয় ক্ষমতা হ্রাসের সাথে মিলে যায়। তাহলে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস করে কি? এই মুদ্রাস্ফীতি। সহজ ভাষায় বললে একটি দেশের বাজারে পণ্যের মজুদ এবং মুদ্রার পরিমাণের মধ্যে ভারসাম্য থাকতে হয়। যদি পণ্যের তুলনায় মুদ্রার সরবরাহ অনেক বেড়ে যায়, অর্থাৎ দেশটির কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত মাত্রায় টাকা ছাপায়, তখন কি হয়? তখন মুদ্রাস্ফীতি হয়। তখন কি হয়? তখন এই মুদ্রাস্ফীতির বিষয়টা ঘটে। তাহলে একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক যদি অতিরিক্ত মাত্রায় টাকা ছাপায়, তখন মুদ্রাস্ফীতি ঘটে এবং সেইটা অনেকাংশেই তৃতীয় বিশ্বের দেশগুলো মাঝে মাঝে কি করে? এই পরিস্থিতিতে তাদেরকে পড়তে হয়। ঠিক আছে, বাংলাদেশেও কিন্তু এখন কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত পরিমাণে মুদ্রা ছাপাচ্ছে বলে আমরা জানতে পারছি। তাহলে এবার আমরা এক নজরে দেখে নেব যে আমাদের মানে কোন কোন টপিক থেকে এবছর প্রশ্ন আসলো এবং কতগুলো প্রশ্ন আসলো। আমরা যদি একটু দেখি, সাম্প্রতিক থেকে কিন্তু 6টা প্রশ্ন এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেকবারই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন নর্মালি কি হয়? থাকে। শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে যদি আমরা বলি তাহলে একটা প্রশ্ন তো বটেই, আরও 2-1টা প্রশ্নকে আমরা শিল্প সাহিত্য সংস্কৃতির মধ্যে ফেলতে পারি। কোনোটা সাম্প্রতিকের মধ্যে পড়তে পারে, কোনোটা অন্য কোনো টপিকে যেতে পারে। ঠিক আছে, তথ্য প্রযুক্তি কম্পিউটার বিজ্ঞান থেকে মানে আইসিটি থেকে মোটামুটি একটা প্রশ্ন, বাংলাদেশের অর্থনীতি থেকে একটা, বাংলাদেশের অর্থনীতি থেকে একটা, জাতিসংঘ থেকে একটা, জলবায়ু দুর্যোগ থেকে একটা, পদক পুরস্কার থেকে একটা, মানচিত্র বা অঞ্চল থেকে একটা, মুক্তিযুদ্ধ থেকে কমপক্ষে 2টো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এসেছে, খেলাধুলা থেকে একটা, জরিপ সূচক থেকে একটা, চুক্তি থেকে একটা, সংবিধান থেকে একটা, আন্তর্জাতিক সংস্থা থেকে একটা প্রশ্ন, আইকিউ থেকে 2টা প্রশ্ন এবং প্রশাসনিক ইউনিট থেকে একটা প্রশ্ন এসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে একদম লাস্ট বছরে কিন্তু সাম্প্রতিক থেকে বেশ বেশি প্রশ্ন এসেছে এবং এর জন্য আমরা প্রতিনিয়ত কি সাম্প্রতিক ক্লাসগুলো দিতে থাকবো। ঠিক আছে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি শিল্প সাহিত্য সংস্কৃতি থেকেও কিন্তু বেশ প্রশ্ন এসেছে, যার কিছু কিছু সাম্প্রতিক হিসাবে বিবেচনা করা হয়েছে, কিছু কিছু আবার অন্যান্য কোনো টপিকের সাথে সম্পর্কিত দেখে সেইখানে দিয়ে দেওয়া হয়েছে, কারণ ওইটা একই প্রশ্ন 2-3টা রকম টপিকের কাভার করতে পারে। এভাবে আমরা জিনিসগুলো ব্যাখ্যা করেছি বা এই প্রশ্নগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। তাহলে যারা এতক্ষণ ধরে এই ক্লাসটা করেছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই ক্লাসের মাধ্যমে তোমাদের একটা পদচারণা বা একটা পথ চলা তোমাদের শুরু হবে। তোমরা একটা পথের দিশা দেখা শুরু করেছো এবং খুব দ্রুত তোমরা সেই পথে হাঁটতে শুরু করবে। তোমাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। ইনশাআল্লাহ খুব দ্রুত অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।